রেকর্ডে আসলে ভালো লাগে না, কথা কথা বলেন না, সবাই মিউট হয়ে যান, আমি তো মিউট করে দিচ্ছি আপনাদের। তাহলে আমরা দেখবো হচ্ছে 75-এ, যেটা হচ্ছে পিআরবি 466-তে যেটা বলা রয়েছে, এখানেও গ্রেপ্তারি পরোয়ানা ফর্ম দেখবো এবং কার্যকারিতা বন্ড পেরেন্ট, এখানে তিনটা বিষয় রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা কি বা কাকে বলে বা ফর্মটা কেমন, এর কার্যকারিতা, এই যে আমরা পরোয়ানাটা দেখবো এর কার্যকারিতা রয়েছে, এটা কতদিন পর্যন্ত বলবৎ থাকে, সমন কি, সমনের কোনো বলবৎ আছে, সমন যখন জারি করবে তখনই কিন্তু এর কার্যক্রম কি শেষ না, যে একজনকে দিল তখন কার্যক্রম শেষ, এটা আদালতে হাজির হবে এর কার্যক্রম শেষ, এরকম পর্যায়ক্রমে চলতে থাকবে, সমন দিতেই থাকবে, পরে ওয়ারেন্ট হবে, প্রাথমিকভাবে সমন দিবে কোনো মামলায়। তবে এখানে গিয়ে পরোয়ানার একটা কার্যকারিতার কথা বলছে, সেটা হচ্ছে যে এটা কতদিন পর্যন্ত বলবৎ থাকে। আমরা এনইআর যে পাবো না, আমরা এনইআর একটা শব্দ, নন এক্সিকিউশন রিপোর্ট, এনইআর পরীক্ষা আসে সবসময়। এবং বন্ড মানে জামিন বা মুসলেকা, যেটা বন্ড, আমরা যদি বাংলা আমরা খেয়াল করি, আপনাদের মেইন বই দেখবেন, এটা হচ্ছে আদালত কর্তৃক জারি হবে। প্রত্যেকটি পরোয়ানা হতে হবে কি থাকবে, অবশ্যই লিখিত হবে। বারবার বলছি, এই গ্রেপ্তারি পরোয়ানা ফর্মে আপনারা দেখবেন আদালত কর্তৃক জারিকৃত প্রত্যেকটি গ্রেপ্তারি পরোয়ানা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট হতে হবে লিখিত, ইন রাইটিং, আদালতের সভাপতিকারী বিচারকের স্বাক্ষরযোগ্য। এটা আদালত থেকেই কি, এটা কি হবে, বিচারকের একজন স্বাক্ষরযুক্ত হবে, যে ওয়ারেন্টটা হবে, যে আদালত থেকে এটা জারি হবে। এবং বেঞ্চ ম্যাজিস্ট্রেট হয়, তাহলে বেঞ্চের যদি কোনো বেঞ্চ ম্যাজিস্ট্রেটের কাছ থেকে যদি হয়, সেটা যে কোনো সদস্যের কি হতে হবে, স্বাক্ষর হতে হবে। আদালতে সরাসরি এটা কি থাকবে, সরকারি একটা সিল থাকবে, ম্যাজিস্ট্রেটের সিল যুক্ত থাকবে। এখানে আর এখানে মামলা নম্বর, ধারা এখানে কিন্তু লেখা নেই, আপনাদের মেন বই কিন্তু লেখা নেই, কিন্তু আমরা যখন সংজ্ঞাটা লিখবো যে আদালত কর্তৃক জারি প্রত্যেক পরোয়ানা লিখিত এবং বিচারকের স্বাক্ষরযুক্ত, কোনো বেঞ্চের ম্যাজিস্ট্রেট হয় তাহলে বেঞ্চ কর্তৃক সদস্য স্বাক্ষর হতে হবে, এবং সরকার সিল যুক্ত, এবং মামলা ধারা নম্বর অনুযায়ী যে পরোয়ানা ইস্যু করে, যে ওয়ারেন্ট ইস্যু, সেটা হচ্ছে কি গ্রেপ্তারি পরোয়ানা বা যেটা পরোয়ানা বলা হয়। আমরা দেখবো এগুলো পরোয়ানা কিন্তু অনেক প্রকার রয়েছে, আমরা পরোয়ানা যখন দেখবো শুধু ওয়ারেন্ট, পরোয়ানা, আমরা দেখবো বিভিন্ন বইপত্রে 10 প্রকার, অনেক জায়গায় 12 প্রকার, কোথাও লেগে 14 প্রকারের পরোয়ানা রয়েছে। এগুলো আমরা দেখবো, এগুলো যখন গাইডেড বিভিন্ন আমরা আপনাদের শিখ দেবো, আপনাদের আলোচনা হবে সমস্যা। তবে এইটুকু দেখেন, মূল কথা হচ্ছে যে এখানে রিটার্ন হতে হবে, লিখিত হতে হবে, সিগনেচার থাকবে, সিল থাকবে, এটা তো মূল বিষয়। বুঝতে পারছেন? এই ওয়ারেন্টে কি থাকবে, রিটেন থাকবে, সিগনেচার থাকবে, সিল থাকবে, এটা মূল বিষয়। মামলা ধরন, নম্বর, কত তারিখ, কোন কোর্ট, এগুলো তো আমরা বেসিক বিষয় এগুলো জানি, কোন কোর্টে হাজির হতে হবে। তাহলে যদি প্রশ্ন করা হয় এই পরোয়ানা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে, এটা উত্তর হচ্ছে আপনারা দেখবেন এই 75-2, এনিয়ার যেরকম 323-এর সাথে এটা মিন করে, এনিয়ার এর 75-2 আর 323-এর খ মেবি এরকম, এনিয়ারের ক্ষেত্রে। তো পরোয়ানা কার্যকারিতা কত থাকবে, যে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী কার্য যতক্ষণ পর্যন্ত আদালত এটি বাতিল না করে, ক্যান্সেল না করে। প্রথম হচ্ছে আদালত, আদালত কি করবে, এটি বাতিল না করা পর্যন্ত এটা কি থাকবে, চলমান থাকে, কার্যকর থাকবে, যতক্ষণ না পর্যন্ত আদালত বাতিল করতেছে, এটি বাস্তবায়নে এক্সিকিউটেড হয়, এটি কার্যকর করার জন্য বাস্তবায়নে এক্সিকিউটেড হয়। অর্থাৎ একটি কথাই লিখবেন যে আদালত যে পর্যন্ত এটা আদালত বাতিল না করা পর্যন্ত এটা কি থাকবে, এটা কার্যকর থাকবে। তো এনিয়ার ক্ষেত্রটা একটু ভিন্ন। এনিয়ার ক্ষেত্রে দিলে, এনিয়ার দিলে আপনার, ও এনিয়ার দিলে কি ওয়ারেন্ট বাতিল হয়ে যায়? এনিয়ার যে দেয় থানা থেকে, যেখানে এনিয়ার কোর্টে দেয়, ওয়ারেন্টটা কি বাতিল হয়ে যায়? এটা তো জানানো জি না হচ্ছে যে স্যার। এই লোকটা এখানে নাই, এই লোকটা যদি হুম। মৃত হয়ে থাকে তখন না, এটা আলাদা বিষয়। যদি মৃত্যু হয়ে থাকে, আপনার চেয়ারম্যান মেম্বার সার্টিফিকেট নিয়ে দিচ্ছেন, হয়তো খারিজের একটা বিষয় থাকে, যে পাওয়া যায় ওটা বাতিল হতে হতে হবে। কিন্তু এই এলাকায় নাই, দীর্ঘদিন ধরে নাই, কিন্তু বারবার দিচ্ছেন, বারবার দিলে কিন্তু, যদি আপনাকে এনিয়ারদের উদ্দেশ্য হচ্ছে এই লোকটা আসলে এখানে নাই, যেখানে আছে ওই ঠিকানা সংগ্রহ, ওই ঠিকানায় আদালতকে জানাতে হবে যে এখানে বর্তমানে অন্য ঠিকানায় অবস্থান করতেছে। তখন কিন্তু আদালত যখন এনিয়ারটা পাবে, তখন পুলিশের একটা যথার্থ কাজটা ভালো হয়েছে, তখন ওই আদালতে আবার ওয়ারেন্ট পাঠাবে ওই এক্সিকিউশন করার জন্য। বুঝতে পারছেন? এনিয়াট হচ্ছে মামলাকে বিচারিক কার্যক্রমে তুরন্তরিত করা, সহজগত করা, এরকম কিছু। তাহলে আমরা দেখবো করোনা জারি হওয়ার পর বাতিল বা কার্যকর না পর্যন্ত, এক কথা হচ্ছে ক্যান্সেল, এক্সিকিউটেড একটা, বাতিল বা কার্যকর একটা, ক্যান্সেল আর এক্সিকিউটেড, এক্সিকিউশন না হওয়া পর্যন্ত। আই রিপিট, করোনা জারি হওয়ার পর বাতিল, প্রথম আদালত ক্যান্সেল অথবা কার্যকর না হওয়া পর্যন্ত, এটা কার্যকর না হতে এটা কি থাকবে, মেয়াদ থাকবে, এটা চলমান থাকবে। আচ্ছা, আপনারা দেখবেন একটা মুসলেক আদালতে প্রেরণ, আপনি যে যে আদালতে আপনি, অর্থাৎ আপনি যাকে ধরছেন, কোনো ব্যক্তি যদি সিকিউরিটি দেয়, মুসলেকা দেয় কোনো কর্মকর্তার কাছে, পড়ানোর কাছে, তাহলে তো অবশ্যই সেই আদালত বন্ডটা পাঠাই দিবে, যে আপনি আদালত থেকে সে কি নিয়ে আসছে বলে না, এই যে কি বলে এটাকে, আগাম জামিন না কি বলে এটাকে, ও রিকল, মুসলেকা নিয়ে আসে না, রিকল নিয়ে আসে না, আদালতে জামিন হয়ে আসে না, যদি গ্রেপ্তার পড়ানো থাকে তার কাছে রিকল পাওয়া যায়, তাই কি? বেল বেল। হ্যাঁ, বেল, জামিন যদি থাকে তাহলে জামিনটা কি আদালতে, কি সে আদালতে পাঠিয়ে দিতে হবে না, আপনি ওয়ারেন্টের সাথে, যে স্যার আমরা ধরতে গেছিলাম সে জামিন আসছে, তখন একটা প্রতিবেদন দিয়ে দিলেই হয়। যারা থানায় থানায় কাজ করেন ওয়ারেন্ট অফিসার হিসেবে, ওয়ারেন্ট অফিসার কাজ করে না, স্যার, স্যার সাদ্দাম? রিকল আর
রিকল আর এনিয়ার মধ্যে পার্থক্য কি স্যার? এখন এখানে রিকলার গেলে পুরো খাবেন, রিকলার আলাদা ক্লাস নিব, এখন যায়েন না, যেটুক বুঝাচ্ছে এইটুকু থাকেন। এখন রিকল আর এনিয়ার যদি ঢুকতে যাই তাহলে আমরা এখানে থাকবো না, অন্য জায়গায় চলে যাবো ইনশাল্লাহ। ভালো একটা প্রশ্ন করছেন। একটা আরেকটা বিপরীত, হ্যাঁ, একটা আরেকটা রিক হলো বিপরীত। 469, 470 গ্রেপ্তারি পরোয়ানা বিআরবি। বুঝেন, এইটুক বুঝতেছেন তো যে গ্রেপ্তারি পরোয়ানা কি, গ্রেপ্তারি পরোয়ানা কি কি থাকে, গ্রেপ্তারি পরোয়ানা কখন কার্যকর হয়, এবং গ্রেপ্তারি কাগজ যখন আমরা কারো কাছ থেকে ব্যক্তির কাছ থেকে কোনো সিকিউরিটি বা মুসলেখা নেই, এই সিকিউরিটি মুসলেখা কোথায় পাঠাবো? আদালত, বন্ড বা আদালতে পাঠিয়ে দিতে হবে। মোট কথা হলো অবশ্যই কোনো বন্ড বা মুসলেখা পেলে ফরওয়ার্ডেড টু কোর্ট, বন্ড মাস্ট বি ফরওয়ার্ডেড কোর্ট, আদালতে প্রেরণ করতে হবে। খেয়াল রাখবে এখানে তিনটা বিষয়, একটা হচ্ছে প্রথম হচ্ছে সংজ্ঞা, অবশ্যই পরে কার্যকারিতা, আর একটা মুসলেখা বা বন্ড। 3 নাম্বার গেল। এটা যদি আমরা সহজভাবে একটু ব্যাখ্যা করি, দেখেন আদালত রহিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো। এখন পরোয়ানার বিচারকের স্বাক্ষর আদালতের সিল আছে। পুলিশ রহিমকে গ্রেপ্তার করার আগে তার কাছ থেকে একটা মুসলেখা নিল, সে নির্দিষ্ট দিনে আদালতে হাজির হবে। যদি এরকম নির্দিষ্ট দিনে হাজির হবে তাহলে ঠিক আছে, এই ক্ষেত্রে পুলিশের মুসলেখা আদালতে কি দেবে? জমা দিতে হবে দ্রুত। এটি হচ্ছে 75 অনুযায়ী সঠিক। তার দাম গ্রেপ্তার পরোয়ানা কেমন হবে? অবশ্যই মৌখিক, লিখিত, ফোনে, ইমেইলে। কি হবে? লিখিত। গ্রেপ্তারি পরোয়ানা কি থাকতে হবে? শুধু নাম, ছবি, স্বাক্ষর, আদালতের সিল, অবশ্যই আদালতের সিল। আদালতের সিল। গ্রেপ্তারি পরোয়ানা কতদিন কার্যকর থাকবে? বাতিল বা কার্যকর বাতিল হওয়া পর্যন্ত। ভেরি গুড। বন্ড বা সিকিউরিটি আদালতে কে পাঠাবে? আদালতে অবশ্যই যে কর্মকর্তার কাছে থাকবে সেই পরোয়ানার নির্দেশিত যাকে করবে সেই পাঠাবে। বেঞ্চ অফ ম্যাজিস্ট্রেট হলে স্বাক্ষর করতে পারেন অবশ্যই যে কোনো সদস্য, নাকি চেয়ারম্যান, পেশকার, পুলিশ কর্মকর্তা, ওই বেঞ্চের যে কোনো সদস্য। বেঞ্চের ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে ওই যে কোনো সদস্য করতে পারবে। ক্লিয়ার? সাদ্দাম 75। তাহলে গ্রেপ্তারের জি এখানে স্যার। পরোয়ানার একটা সংজ্ঞা বলা রয়েছে। আর পিআরবি কত বললাম? 68 315, 468 315 স্যার। আচ্ছা, মনোযোগ দেন, এবারটা খুব